আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি হাসিব, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কোশ্চেন ব্যাংক, মানে হিসাব বিজ্ঞান সলভ ক্লাস আজকে। হ্যাঁ, তো তোমরা সকলে জয়েন হয়ে যাও। আচ্ছা, 1 মিনিট একটু সময় নিচ্ছে। মুন্না ভাই, লিঙ্ক কোনটা? এটার লিঙ্ক কোনটা? আচ্ছা, তুমি ক্লাস কন্টিনিউ করে আমি দেখতে চাও। বের করে দিই। ওকে, সবাই জয়েন হয়ে যাও। আমরা আজকে কোশ্চেন সলভ করব ঢাবি জাবি রাবি গবি গুচ্ছ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তুতির জন্য। তো আমরা কোশ্চেনে যাই। তো প্রথমত দেখো, সবাই জয়েন হয়ে যাও এবং কমেন্ট করো। দেখো এখানে বলছে কোন ব্যয়কে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় না। মানে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কোন ব্যয়টাকে দেয়, যেমন ধরো তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যে তোমার কতটুকু ব্যয় হবে এবং সেই ব্যয়টা তুমি কিভাবে প্রয়োজন আকারে তুমি সেটা ম্যানেজ করবা, সে এই বিষয়গুলোর জন্য তোমার ব্যয়টাকে বিবেচনায় আনতে হয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো যখন আমরা কোনো সিদ্ধান্ত নেব ব্যবসায়িক পারপাসে, তো তখন আমাদের কোন ব্যয়টা আমরা বিবেচনা নিব না। এখানে বলছে সুযোগ ব্যয়, আমাকে অবশ্যই সুযোগ ব্যয় ভাবতে হবে যে আমি যে অপশনটা বাঁচবো, যে আমার এই আইটেমটা নিব নাকি ওই ব্যবসাটা ইনভেস্ট করব। তো সেক্ষেত্রে আমার তার জন্য হচ্ছে সুযোগ ব্যয়টা বিবেচনা করতে হবে। প্লাস হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, যে ব্যয়টা হচ্ছে আমার সরাসরি ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত, প্রত্যক্ষ ব্যয়টাকে আমাকে বিবেচনা করতে হবে। এবং পরোক্ষ ব্যয়, যেটা হচ্ছে আমার সরাসরি জড়িত না থাকলেও আমার ম্যানুফ্যাকচারিং এ পরোক্ষভাবে, মানে সরাসরি না হয়েও পরোক্ষভাবে যে ব্যয়টা আমার জড়িত থাকে, সেটা হচ্ছে পরোক্ষ ব্যয়, যেটা আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করব। এখন আমরা যেটা বিবেচনা করব না সেটা হচ্ছে নিমজ্জিত ব্যয়। তো ভাইরা, এখানে নিমজ্জিত ব্যয়টা বলতে কি বোঝায়? নিমজ্জিত ব্যয়টা হচ্ছে যে খরচ আমরা করে ফেলেছি বাট সেটা আর কখনো উঠানো সম্ভব না। যেমন হচ্ছে ধরো তুমি যদি একটা প্রোডাক্ট তৈরি করো, প্রোডাক্ট তৈরি করতে তোমার একটা খরচ হচ্ছে, তো ওই খরচটা তুমি উঠাইতে পারবা প্রোডাক্টটা সেল দিয়ে। কিন্তু নিমজ্জিত ব্যয় যেটা হচ্ছে তুমি অতীতে ব্যয় করছো, ঠিক আছে, অতীতের একটা ব্যয়, অতীতের ব্যয় যেটা হচ্ছে আমরা কখনোই কোনোদিনই কি করতে পারবো না, ওইটাকে উঠাইতে পারবো না, ওই ব্যয়টা আমরা আর ফিরে পাবো না। ঠিক আছে, ওখান থেকে আর টাকা আসবে না। তো এটাই হচ্ছে নিমজ্জিত ব্যয়, যেটা আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করবো না, কারণ যে খরচ হয়ে গেছে ওটা নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। ঠিক আছে, তাহলে বাকি তিনটা আমাদের বিবেচনা করতে হবে। আমরা নেক্সট কোশ্চেনে যাই। সবাই জয়েন হয়ে কমেন্ট করে। এখানে বলছে অনুপার্জিত আয় কি নির্দেশ করে। সবাই কমেন্ট করো, এটা জানো যে অনুপার্জিত আয় কি নির্দেশ করে। তার আগে খেয়াল করো অনুপার্জিত আয় মানে কি। অনুপার্জিত আয় মানে হচ্ছে উপার্জিত আয় এবং অনুপার্জিত আয়। উপার্জিত হচ্ছে তোমার যেটা অর্জন হয়ে গেছে, আর অনুপার্জিত হচ্ছে যেটা এখন উপার্জন হয় না। মানে তুমি তোমার গ্রাহককে সেবা প্রদানের উদ্দেশ্যে তুমি তার কাছ থেকে অগ্রিম গ্রহণ করেছো, মানে কি তুমি তার কাছে দায়বদ্ধ। মানে তুমি যে তার কাছ থেকে টাকাটা নিলা, তোমার নগদ ক্যাশ বাড়ছে, বাট তুমি তার কাছে দায়বদ্ধ, কারণ তোমাকে ওই সেবাটা দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে সেবা প্রোভাইড করতেছো, ততক্ষণ পর্যন্ত এটা তোমার কাছে কি থাকবে, লাইবিলিটিস হিসেবে থাকবে। সো অনুপার্জিত আয় কি নির্দেশ করে? এটা কিন্তু আয় হয়নি এখনো। যখন আমার অনুপার্জিত আয় কখন হবে? যখন আমার সেবাটা প্রদান করা সম্পূর্ণ হবে, তখন আমি এটাকে আয় হিসেবে কাউন্ট করব। কিন্তু প্রথমত আমি এটাকে দায় হিসেবে ধরে নেব। ঠিক আছে,
ওয়ালাইকুম আসসালাম তারেক ভাইয়া, সবাই জয়েন হই। আচ্ছা, আমরা 3 নম্বর কোশ্চেনে আসছি। 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে নিচের কোনটি স্থির ব্যয়? স্থির ব্যয় কোনটা? হ্যাঁ, অপশন দেখার আগে আমরা সবাই জানি স্থির ব্যয় যেটা হচ্ছে যে সহজে কি হয় না, পরিবর্তন হয় না। হ্যাঁ, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর একটা হচ্ছে স্থির ব্যয়। এই দুইটা আমরা জানি। যে স্থির ব্যয়টা কি? যে ব্যয়টা হচ্ছে আমার ফিক্সড থাকবে। ধরো আমি আমার কোম্পানিতে প্রোডাকশন করতেছি 100 ইউনিট, আমি 100 ইউনিটের জন্য যে খরচ স্থির, যেটা স্থির খরচ, যেমন হচ্ছে আমার ফার্নিচার বা মেশিনারি, সেগুলো স্থির খরচ। তার মানে কি, যখন আমি দেখব যে প্রোডাকশন বাড়াচ্ছি বা কমাচ্ছি, এর প্রভাবে আমার যে ব্যয়টা কখনোই প্রভাবিত হবে না, মানে কমবেও না বাড়বেও না, সেটা হচ্ছে আমার স্থির ব্যয়। তাহলে এখানে কোন খরচটা আমার উৎপাদনের পরিমাণের উপরে ডিপেন্ড করে না? এখানে বলছে অবচয়, শ্রমিকের মজুরি, বৈদ্যুতিক খরচ, কারখানা ভাড়া। তাহলে বলো তো যে কোনটা হইতে পারে? সবাই অ্যান্সার করে ফেলি। নাদিয়া হক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই ভালো আছো? তাহলে 3 নম্বর সবাই অ্যান্সার করে এখানে কি হবে? ওকে, খেয়াল করো, এখানে কারখানা যে ভাড়া দেওয়া আছে, কারখানা ভাড়া, এটা যদি আমি কি করে, কারখানা ভাড়া আমি যদি উৎপাদন নাও করি বা উৎপাদন করি, না করলেও আমাকে কারখানা ভাড়া দেওয়া লাগবে। আমি যদি উৎপাদন করি তখন আমার এই ভাড়াটা দেওয়া লাগবে। তার মানে আমার এটা ডিপেন্ডস করতেছে না যে আমি কতটুকু উৎপাদন করতেছি বা কতটুকু উৎপাদন করতেছি না। এই একক বা করতেছি বা করতেছি না, বা বেশি করতেছি কম করতেছি, এর উপরে এই কারখানা ভাড়া ডিপেন্ড করে না। তো দ্যাটস ওয়াই এটা আমার কি, স্থির খরচ। এখন বৈদ্যুতিক খরচ পরিবর্তনশীল। যদি আমি বেশি কাজ করি, বেশি প্রোডাকশন করি, আমার মেশিন বেশি টাইম ধরে চলে, তাহলে আমার বৈদ্যুতিক খরচ বাড়বে। আমি যদি প্রোডাকশন কম করি, আমার বৈদ্যুতিক খরচ কমবে। তাহলে এটা কি, আমার পরিবর্তন হচ্ছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর শ্রমিকের মজুরি কি? শ্রমিক, যখন আমি শ্রমিককে দিয়ে কাজ করিয়ে নেব, উৎপাদন বেশি করব, বা কম করলে শ্রমিক মজুরি কম দিতে হবে, সেক্ষেত্রে এটা পরিবর্তনশীল। আর অবচয়, যখন আমি মেশিন বেশি ব্যবহার করব, অবচয়টা বেশি ব্যবহার হবে। বা এমন এমন মেশিন আছে বা এমন আইটেম আছে যেটা দিয়ে হচ্ছে আমি টোটাল এত একক, ধরো একটা মেশিন দিয়ে আমি 1 লক্ষ ইউনিট একটা প্রোডাক্ট তৈরি করতে পারবো, 1 কোটি ইউনিট তৈরি করতে পারবো। তো আমি যদি রেগুলার বেসিসে অনেক প্রোডাক্ট উৎপন্ন করি, তাহলে ওর যে অ্যাসেট, মানে ও যতটুকু তৈরি করতে পারবে, ওর ক্যাপাবিলিটি ডে বাই ডে কমে যাবে। আর আমি যদি উৎপাদন কম করি, তাহলে আমার ওইটার খরচ কম হবে। তো এই অবচয়টা হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। তো এই 3টা পরিবর্তনশীল ব্যয়, কারখানা ভাড়াটা হচ্ছে আমার স্থির ব্যয়। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, খেয়াল করে এখানে বলছে অগ্রিম বেতন করা হলো 2000 টাকা। লেনদেনটি দ্বারা হিসাব সমীকরণে কোন উপাদানের উপর প্রভাব পড়বে? লেনদেনের সমীকরণ আমরা জানি, এল প্লাস ওই, এটা খুবই ইজি, সবাই জানি। ঠিক আছে, ওই। তো খেয়াল করো, এখানে বলছে বেতন প্রদান করা হলো। বেতন দিলে আমার খরচ বাড়ে, ব্যয় বাড়লে আমার কি হয়, ওনার সিকিউরিটি কমে। আর আমি এখানে নগদ টাকা দিচ্ছি, তার মানে আমার নগদ সম্পত্তি চলে গেল, তার মানে আমার কি, সম্পত্তি হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে সম্পত্তি হ্রাস এবং ব্যয় বৃদ্ধি, এটা কোথায় আছে? 2 নম্বর আছে, ব্যয় বৃদ্ধি এবং সম্পত্তি হ্রাস। এটা সবাই জানে, ইজি ছিল। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, খেয়াল করি, পরের কোশ্চেন হচ্ছে যে কোনটি পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল? মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে একটা দলিল নেই না আমরা, যে আমি এটা ক্রয় করছি, পারচেস করছি, এটার ডকুমেন্ট কি, বা আমি এটা বিক্রয় করছি, এটা ডকুমেন্ট কি, সেটাকে বলা হয় প্রমাণ্য দলিল। তাহলে আমার ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল হিসেবে আমি কোনটা বলবো? ডেবিট ভাউচার, ডেবিট নোট, চালান, নাকি ক্যাশ মেমো? তাহলে কোনটা হবে? আমাকে সবাই অ্যান্সার করি যে 5 নম্বর কি হবে। আচ্ছা, মাহফুজ বলেছে 5-এর সি, মানে চালান। আগে অ্যান্সার করি।
এখানে আবার বলি, এখানে বলছে যে কোনটি পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল, মানে তুমি যে কিনছো সেটার প্রমাণ ও দলিল হিসেবে কোনটা ধরা হবে। একজন পাসের সি, একজন পাসের এ। আচ্ছা দেখি কি আসে রেজাল্ট। তো এইখানে দেখো, আমরা অপশনকে আগে বাদ দিই। তো এখানে ডেবিট ভাউচার, আমরা জানি ডেবিট ভাউচার ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল না, ডেবিট নোটও না, এটা খরচ করে। তো এই দুটো আগেই বাদ। তাহলে আছে হচ্ছে চালান এবং ক্যাশ মেমো। হ্যাঁ, তাহলে চালান এবং ক্যাশ মেমোর মধ্যে দেখো, ক্যাশ মেমো কখন হয়? যখন আমরা নগদে ক্রয় বিক্রয় করি তখন আমাদেরকে ক্যাশ মেমো প্রোভাইড করে বা আমরা ক্যাশ মেমো প্রোভাইড করি। আর চালান কখন হয়? যখন হচ্ছে বাকিতে ক্রয় বিক্রয় ঘটে থাকে তখন হচ্ছে চালান। তাহলে ক্রয় বিক্রয় প্রমাণ দলিলকে আমরা দুইটাই বলতে পারি না? তো দুইটার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইফেক্টিভ যে প্রমাণ দলিল কোনটা, সেটা হচ্ছে চালান। অনেকে পেয়েছো, সবাইকে ধন্যবাদ যারা সঠিক অ্যান্সার দিয়েছো। আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোন দলিলটি বইতে লেখা হয় না? হ্যাঁ, এই যে এইটা আমরা দুইটা জিনিস জানি, বার্তা। হ্যাঁ, এখন কোন বার্তাটা বা কোন ডিসকাউন্ট আমরা বইতে লিখবো না, মানে এটা রেকর্ড করব না। আমরা ডিসকাউন্ট পাবো অথবা ডিসকাউন্ট দিব, কিন্তু আমরা হিসাবের খাতায় লিখবো না যে আমি এই অ্যামাউন্ট বা এত টাকা আমি ডিসকাউন্ট পেয়েছি। তো ওইটা আমরা লিখবো না। তাহলে কোন সেটা কোন বার্তা যেটা আমরা হচ্ছে হিসাবের খাতায় লিখবো না বা বইতে লিখবো না? আচ্ছা, 6 নম্বর আবার বলি, বলছে কোন দলিলটি বইতে লেখা হয় না? এখানে আছে হচ্ছে নগদ বার্তা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, কারবারি বার্তা। কোন বার্তাটা আমরা লিখবো না বলো তো? নগদ প্রদান, নগদ প্রাপ্তি, এটা তো কোনো কি হয় না, এটা তো আমরা লিখি, তাই না? নগদে পেলে আমরা কি বইতে লিখে থাকি, নগদ প্রদান করলে লিখে থাকি। তাহলে এই দুইটার মধ্যে কোনটা আমরা বইতে লিখি না? সবাই একটু অ্যান্সার করি। এখানে একজন অ্যান্সার করছে হচ্ছে কারবারি বার্তা। তো এটা আমরা সবাই জানি যে কারবারি বার্তা যেটা হচ্ছে আমরা ক্রয় বিক্রয়ের সময় ডিসকাউন্ট পেয়ে থাকি, সেটা আমরা কখনোই বইতে লিখবো না। মানে আমি পারচেস করতে গিয়েছি, মানে ক্রয় করতে গিয়েছি যখন, অথবা আমি কাউকে বিক্রয় করছি। তো ধরো ধরো যে তোমার প্রোডাক্টের দাম হচ্ছে 10,000 টাকা, তো তুমি 5% ডিসকাউন্ট দিচ্ছ, 5% ডিসকাউন্ট দিচ্ছ 500, 9,500 টাকা তুমি সেল করতেছো, বিক্রি করতেছো। এই বাকি এই যে 500 টাকা যে তুমি ডিসকাউন্ট দিলা, এটাকে বলা হয় কারবারি বার্তা। এটা আমরা কোথাও হিসাবে লিখবো না। ছয় 7 নম্বরে যাই আমরা। এখানে বলছে কোনটি মুনাফা জাতীয় ব্যয়। 7 নম্বর সবাই অ্যান্সার করি, কোনটা মুনাফা জাতীয় ব্যয়। খেয়াল করি, প্রথমে বলছে যন্ত্রপাতি ক্রয় মূল্য। যন্ত্রপাতি ক্রয় মূল্য জানি যে আমরা এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এরপরে আছে হচ্ছে যন্ত্রপাতির বীমা খরচ, এরপরে যন্ত্রপাতি আমদানি শুল্ক, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। হ্যাঁ, তাহলে বলো তো এখানে কোন ব্যয়টা আমার মুনাফা জাতীয় ব্যয় হবে? আমরা জানি যে যন্ত্রপাতি কেনার পর থেকে সংস্থাপন করা, মানে কোম্পানিতে এনে ফ্যাক্টরিতে এনে সেট আপ করা পর্যন্ত যখন যত খরচ হবে, সকল খরচ হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এবং সকল অ্যামাউন্ট আমরা সেই অ্যাসেট মানে সম্পত্তির যে ব্যয় বের করবো, সেই ব্যয় বের করতে আমরা সবগুলোকে কাউন্ট করব, যোগ করব। তো এইখানে দেখো যন্ত্রপাতি ক্রয় মূল্য, সেটা আমার মূলধন জাতীয় ব্যয়। এবং এই যন্ত্রপাতিটা কেনার পরে আমার যে আমদানি শুল্ক দিতে হয়, সেটাও আমার মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। কারণ এটা ব্যবহার উপযোগী করা এক পর্যন্ত যে খরচ, সকল খরচে যাবে। প্লাস প্লাস হচ্ছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, মানে সেট আপ খরচ, মানে সেট আপ করতে ব্যবহার উপযোগী করার জন্য যে ব্যয়টা করা হয়, সেটা যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। তাহলে এই তিনটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে যন্ত্রপাতির বীমা খরচ, যন্ত্রপাতির যে বীমা খরচ, মানে যন্ত্রপাতি আমি চালাচ্ছি, সেট আপ শেষ, এরপরে যন্ত্রপাতি যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতির যে ক্ষতিপূরণ পাওয়ার জন্য যখন আমি বীমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হব, সেটা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনে যাই।
পরের কোশ্চেনে বলছে দেখো XYZ কোম্পানি 1 লাখ টাকার ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করে, এতে হিসাব সমীকরণের কি প্রভাব পড়বে? মানে সে ঋণ পরিশোধ করতেছে টাকা দিয়ে না, শেয়ার দিয়ে। তাহলে দেখো শেয়ার ইস্যু করলে কি হবে? শেয়ার ইস্যু করলে মূলধন বাড়ে, মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সবসময় জানি শেয়ার দিয়ে তুমি ঋণ পরিশোধ করো অথবা যাই করো না কেন, তোমার শেয়ার ইস্যু মানে মার্কেটে শেয়ার যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন তোমার মালিকানা সত্ত্ব মানে মূলধন বাড়বে। তাহলে শেয়ার যখন ইস্যু হয়েছে তার মানে তোমার কি বাড়তেছে? মালিকানা সত্ত্ব বাড়তেছে, ঠিক আছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আর ঋণ পরিশোধ করতেছো তার মানে কি, যে তোমার যে পাওনাদার ছিল তাকে শেয়ার দিচ্ছ টাকার বিনিময়ে, তাহলে ঋণটা পরিশোধ হয়ে গেল, তাহলে তাই কমলো। আর একটা জিনিস সবসময় সেম থাকবে, যে ঋণ শেয়ার ইস্যু করলে সবসময় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আমরা নেক্সট কোশ্চেনে যাই, আশা করি সবাই বুঝছো। আচ্ছা, 9 নম্বরটা খেয়াল করি। 9 নম্বরটা বলছে ব্যাংক সমন্বয় প্রস্তুতকরণের ব্যাংকের বইয়ের জের হতে নিম্নোক্ত কোনটি বিয়োগ করতে হয়? আচ্ছা, এখানে বলছে দেখো ব্যাংক সমন্বয় বিবরণীতে 2টা বই থাকে, একটা আমানতকারীর বই থাকে আর একটা ব্যাংকের বই থাকে। আমানতকারী যে হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখে, কোনো ব্যক্তিগত বা কোনো কোম্পানি, সে নিজে হিসাব করে যে সে কত টাকা জমা রাখছে, কত টাকা উইথড্র করছে, এই বিষয়গুলো সে যোগ বিয়োগ করে। আর ব্যাংকের পক্ষ কি করছে, যে গ্রাহক কত টাকা জমা দিছে, কত টাকা উত্তোলন করছে, নিয়ে গেছে, সে বিষয়গুলো যোগ বিয়োগ করে থাকেন। তো এই 4টার মধ্যে কোন জিনিসটা কি বলছে? ব্যাংকের বইয়ের জের হতে বিয়োগ করতে হবে। আচ্ছা, তো ব্যাংক সমন্বয় যখন আমরা করি, আমরা কোনগুলো অ্যাডজাস্ট করি? যেমন আমানতকারী যে বইতে, সেটা ওই আমানতকারী বইতে অ্যাডজাস্ট করে যেগুলো হচ্ছে আমানতকারী জানে না। হ্যাঁ, যেগুলো ব্যাংকে ঘটছে পরবর্তীতে যখন জানছে তখন সে অ্যাডজাস্ট করছে। আর ব্যাংকের বইয়ের সাথে কোনটা অ্যাডজাস্ট হবে? যে আমানতকারী জানে কিন্তু ব্যাংক জানে না, তখন ব্যাংক সেগুলোকে অ্যাডজাস্ট করে জানার পরে। তাহলে ব্যাংক কোনটা বিয়োগ করবে? দেখো ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক তো জানে সার্ভিস চার্জ, তাই না? গ্রাহকের কতটুকু সার্ভিস চার্জ হয়েছে এটা তো ব্যাংক নিজেই কেটে রাখে অ্যামাউন্ট থেকে, তাহলে সেটা কি বিয়োগ করবে? হ্যাঁ, এখানে বলছে বিয়োগ করতে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি। ব্যাংক সার্ভিস চার্জ, বকেয়া চেক সমূহ, হ্যাঁ, পথিমধ্যে জমা, উত্তোলন। আচ্ছা, বকেয়া চেক সমূহ কোনটা মাইনাস করবে বলো? ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক এটা জানে, ঠিক আছে, এটা ব্যাংকের সমন্বয় করার কিছু নাই। সমন্বয় মানে যেটা তার সাথে ঘটে না, মানে সরাসরি তার সাথে সে জানে না, সরাসরি ওইটার সাথে সে জড়িত না, পরবর্তীতে জানতে পারছে তখন সে সেটা সমন্বয় করবে। কিন্তু ব্যাংক তো সার্ভিস চার্জ, তোমার যে কতটুকু সার্ভিস চার্জ হয়েছে সেটা সে জানে। এরপরে দেখো উত্তোলন কতটুকু করেছে সেটাও সে জানে, যে গ্রাহক কতটুকু উত্তোলন করে নিয়ে গেছে। এরপরে হচ্ছে পথিমধ্যে জমা। পথিমধ্যে জমা হচ্ছে কি, কোনো গ্রাহক যদি ব্যাংকে টাকা জমা রাখার জন্য টাকা নিয়ে যায়, মানে যাচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য বা কাউকে দিয়ে পাঠাচ্ছে, সেটা হচ্ছে পথিমধ্যে জমা, যেটা হচ্ছে আমরা কি ব্যাংকের বইয়ের সাথে যোগ করি। আর বকেয়া চেক সমূহ এটা হচ্ছে মাইনাস করি। কেন মাইনাস করি শোনো, যে যখন বকেয়া চেক সমূহ, চেক প্রোভাইড করে কে? গ্রাহক। গ্রাহকের যে চেক বই, সে হচ্ছে তাদের পাওনাদারকে চেক প্রদান করে থাকে। তো পাওনাদারকে যখন চেক প্রদান করে আমানতকারী, তখন সে কি করে? সাথে সাথে তার বই থেকে সেটাকে মাইনাস করে রাখে। যত টাকা চেক প্রদান করছে সে জানে যে এই টাকাটা নিয়ে ওই পাওনাদার ব্যাংকে যাবে, তার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়ে আসবে। তার মানে কি, তার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কমে যাবে। তো চেকটা যখন ইস্যু করবে, প্রোভাইড করবে, সে সাথে সাথে এটা মাইনাস করে রাখবে। কিন্তু ব্যাংক তো এটা তখন ইনস্ট্যান্ট বা তৎক্ষণাৎ সেটা জানে না যে এটা যে সে চেক প্রদান করেছে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যাবে। তাকে যখন ইনফর্ম করা হবে যে আমি চেক প্রদান করছি, তখন সে যখন জানতে পারবে বকেয়া চেক মানে কি, ধরো ওই পাওনাদার চেকটা নিয়ে এখনো ব্যাংকে যায় নাই, কিন্তু আজও কাল হোক সে ব্যাংক অ্যাকাউন্টে যাবে এবং ওইখান থেকে টাকা তুলে নিয়ে আসবে, তখন ব্যালেন্স কমে যাবে। এর জন্য বকেয়া চেক সমূহ তোমার ব্যাংকের বই থেকে বিয়োগ করতে হয়। সবাই বুঝতে পারছে এটা? আইপিওর ফুল মিনিং কি জানো তো সবাই? পাবলিক অর্ডার, অফিসার, অফিস, নাকি অফারিং? অ্যান্সার করে, এটা সবাই জানার কথা। আইপিও এর পূর্ণরূপ কি?
ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল পাবলিক অফিস, ইনিশিয়াল পাবলিক অফিসার, ইনিশিয়াল পাবলিক অর্ডার। মাহফুজ অ্যান্সার করছে 10-এ ইনিশিয়াল পাবলিক অফারিং। বাকি সবাই অ্যান্সার করি। তো দেখো এটা সবাই আসলে জানে যে এটা আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। হ্যাঁ, শেষেরটা খেয়াল করবা, কারণ এইটুকু সব সেম থাকবে, শেষে গিয়ে ওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে। তো এটা খেয়াল করে ইনশাল্লাহ অ্যান্সার করবেন। আমরা নেক্সট কোশ্চেনে যাই, 11 নম্বরে। ওকে, এইখানে পরের কোশ্চেনটা বলছে যে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? আচ্ছা, পরিবর্তনশীল ব্যয় আমরা শুরুতে দেখছিলাম স্থায়ী ব্যয়, এখন সেখানে আমি বলছি যে পরিবর্তনশীল ব্যয় কোনগুলো। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করবো হচ্ছে যে পরিবর্তনশীল ব্যয় কোনটা। এখানে বলছে একটা বীমা খরচ, একটা ব্যবস্থাপকের কমিশন, একটা প্রত্যক্ষ কাঁচামাল, আর একটা হচ্ছে অবচয়। হ্যাঁ, তাহলে কোনটি পরিবর্তনশীল ব্যয়? এখানে সবচেয়ে ভালো পরিবর্তনশীল ব্যয় কোনটা হতে পারে? বীমা খরচ, ব্যবস্থাপকের কমিশন, অবচয়, আর একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। এই দুইটা সবাই বুঝতেছো যে এই দুইটা হবে না। হ্যাঁ, তাই তো, দুটো হবে না। এখানে একটু কনফিউশন এখানে আছে যে প্রত্যক্ষ কাঁচামাল হবে নাকি অবচয় হবে। 11 নম্বর সবাই একটু অ্যান্সার করি। বলতেছে 11C প্রত্যক্ষ কাঁচামাল। হ্যাঁ, ওকে, এটা সবাই পারতেছেন, খুব সুন্দর। আচ্ছা, আমরা জানি যে উৎপাদনের সাথে কাঁচামালটা রিলেটেড, উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল রিলেটেড, উৎপাদন করতে গেলে কাঁচামাল লাগবে। এখন উৎপাদনের পরিমাণের উপর কাঁচামাল ডিপেন্ড করে, যে আমি কতটুকু উৎপাদন করতেছি এবং কতটুকু কাঁচামাল ব্যবহার করতেছি। ঠিক আছে, তো উৎপাদনের উপরে এই প্রত্যক্ষ কাঁচামাল নির্ভর করে। উৎপাদন বাড়লে কাঁচামাল বাড়বে, কাঁচামালের খরচ বাড়বে, উৎপাদন কমলে কাঁচামালের খরচ কমবে। আশা করি সবাই বুঝতে পারছে এটা। আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো যারা সেকেন্ড টাইমার আছো তাদের কাছে এই ইস্যুগুলো অনেকে জানো। ঠিক আছে, তোমাদেরকে বলবো যে আরো পরিশ্রম করো, সময় এখনো যতটুকু আছে সময়টাকে কাজে লাগাও, কারণ আমরা নিজেরাও হচ্ছে সেকেন্ড টাইম। হ্যাঁ, তো সেকেন্ড টাইমের যে বিষয়গুলো সেগুলো, যে কোথায় তোমাদের ল্যাকিংস আছে সেই ল্যাকিংসগুলোকে খুঁজে বের করো, যে ফার্স্ট টাইমে কেন হয় নাই, কোথায় কোথায় তোমাদের সমস্যা ছিল, সেই ল্যাকিংসগুলো তুমি নিজে যদি বের না করতে পারো, ধরতে না পারো, অন্য কোনো ইস্যুকে বা অন্য কোনো সিস্টেমটাকে দোষ দিয়ে আসলে লাভ নাই। ল্যাকিংস তোমার মধ্যে আছে, তোমার কেন হয় না সেটা তুমি ভালো করে জানো, সেগুলোকে আইডেন্টিফাই করো, ওইগুলোকে আরো ইমপ্রুভ করো। এটা ডে বাই ডে ওইটাকে ইমপ্রুভ করো, যে আমার এখানে এখানে ল্যাকিংস ছিল, এবং যেখানে তুমি ভালো ছিল সেই জায়গাটাকে আরো ভালো করে তোলো। যেমন না যে আমি ফার্স্ট টাইমে এই টপিক্সকে ভালো ছিলাম, এই টপিক্সে আমি খারাপ ছিলাম, এবার শুধু ওইগুলোই পড়বো যেগুলো আমি কম পারতাম। বিষয়টা এমন না, যেগুলো ভালো পারো সেগুলো আরো ভালো করে চেষ্টা করো, ভালো করে অর্জন করো, আর যেগুলো হচ্ছে তোমার সমস্যা আছে সেগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, তো সেকেন্ড টাইমদের জার্নিটা খুবই কষ্টের, একটা লং টাইম আছে। ফার্স্ট টাইমে পড়াশোনা করছো, অনেকে করো না, বা সেকেন্ড টাইম দিচ্ছ, ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইমে না পড়ে এসে সেকেন্ড টাইম দিচ্ছ। তো যারা ফার্স্ট টাইমে চেষ্টা করছো হয় না, সেকেন্ড টাইম আল্লাহ ভরসা, তোমরা পরিশ্রম করো। দেখো অনেকেই সেকেন্ড টাইমে আছে, শুধু তোমরা না। এটা হচ্ছে একটা সময়ের অপেক্ষা। তুমি যদি পরিশ্রম করো, বেস্ট পরিশ্রমটা তুমি যদি দিতে পারো, নিজেকে স্যাক্রিফাইস করতে পারো, তুমি যদি নিজের প্রতি ইনভেস্ট করতে পারো, তাহলে দেখবা যে জাস্ট হচ্ছে তোমার চান্সটা হচ্ছে সময়ের অপেক্ষা। হ্যাঁ, মানে পরীক্ষা হওয়া পর্যন্ত তোমাকে নিজেকে ধরে রাখতে হবে। তুমি আজকে পড়লা না, কালকে পড়বা। এক একটা দিন অনেকটাই ইম্পর্টেন্ট অ্যাডমিশন সময়। এখানে তোমার হচ্ছে 1 বছর 6 মাস, মানে 6-7 মাস, 1 বছর 2 বছর, এরকম কোনো সময় নেই। তোমার হিউজ পড়া পড়তে হবে, একই জিনিস বারবার রিয়েলাইজ করতে হবে, রিসার্চ করতে হবে, বুঝতে হবে, রিভিশন দিতে হবে। এরপরে গিয়ে তুমি একটা টপিক্সে পারদর্শী হবা। একটা কোশ্চেন যখন তুমি 20 সেকেন্ড 30 সেকেন্ডে অ্যান্সার করবা, দেখো সব কোশ্চেন 20 সেকেন্ড, একটা কোশ্চেন দেখলে অনেকগুলো 2 সেকেন্ডে হয়ে যায়, অনেকগুলো দেখতে গেলে 1 মিনিট 2 মিনিট লেগে যায়। এখন সব কোশ্চেন যে কঠিন হবে বিষয়টা এমনও না, আবার সব কোশ্চেন সহজ হবে এমনও না। হ্যাঁ, তো এর মধ্যে থেকে কম্পিটিশন করে তোমাদেরকে সামনে আগায় যেতে হবে ভাইয়া। তো সবাই চেষ্টা করবা যে যেটা পড়বা একদম গুছানো পড়া পড়বা, যে আমি এটা হ্যাঁ একদম পারি। ঠিক আছে, কোনটা কম আসছে কোনটা বেশি আসছে এগুলো দেখবা না। যে টপিকসটা পরীক্ষায় ঘুরে ফিরে আসতেছে, যে এবছর আসে নাই, গত বছর 2 বছর আসে নাই, সমস্যা নাই, এবার আসতে পারে, তুমি সব টপিক্সে ঘুরে ফিরে ভালো মতন রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা। পড়তে হবে, পরিশ্রম না করলে আসলে স্বপ্ন দেখে লাভ নাই। হ্যাঁ, স্বপ্ন যখন দেখতেছো, পরিশ্রম করতেছো, ক্লাস করতেছো, তো অবশ্যই পরিশ্রম করতে হবে। দোয়া করি সবাই সফল হও। তো ক্লাসে আসি আমরা। এখানে বলছে অনগত, আচ্ছা লেনদেন হবে। অনগত লেনদেন কোনটি?
আচ্ছা, লেনদেন আমরা জানি অনেক ধরনের হয়, যেমন লেনদেন কি আন্তঃলেনদেন হয়, বহি লেনদেন হয়, দৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন, তারপর হচ্ছে নগদ লেনদেন, তারপর বকেয়া লেনদেন, একটা হচ্ছে অনগদ লেনদেন। এখন অনেকে এই জিনিসটা বুঝে না, আহ, যে অনগদ লেনদেনটা কি। ঠিক আছে, মানে অনগদ কথাটা মানে কি বুঝায়? দেখো, অনগদ মানে হচ্ছে যে নগদে না, এমন না যে নগদ হচ্ছে নগদে, ক্যাশে হচ্ছে, বুঝলাম যে নগদ লেনদেন নগদে হয় আর বাকিতে বা বকেয়া লেনদেন বাকিতে হয়। তাহলে অনগদ কি? অনগদ কি বকেয়া? না, অনগদ হচ্ছে যেটা টাকায় হচ্ছে হয় না, নগদে হবে না। যেমন যদি তুমি বাকিতে কোনো কিছু করে থাকো, বকেয়া রয়ে আছে, বাকিতে ক্রয় করছো, বাকিতে বিক্রয় করছো, সেটা তোমার পাওনাদার দেনাদারের রূপ নিল, কিন্তু একটা সময় গিয়ে সেটা কিন্তু নগদ টাকা ফিরে আসবে। মানে তুমি আজকে তাকে ধারে বিক্রয় করতেছো, ধারে দিচ্ছ, কিন্তু 2 মাস সময় দিচ্ছ, 2 মাস পরে কিন্তু সেটা নগদ টাকায় রূপান্তর হচ্ছে। কিন্তু যেটা কখনোই নগদ টাকায় তুমি দেখতে পারবা না, সেটা হচ্ছে অনগদ লেনদেন। তাহলে এখানে কোনটা অনগদ লেনদেন খেয়াল করো। এখানে হচ্ছে শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু করলে মানে শেয়ার বিক্রি করলে, মার্কেটে ছাড়লে, সেটা আমার কি করা লাগে? টাকা, আমি শেয়ারের টাকাটা নেই, মূলধন বাড়ে, শেয়ার ইস্যুর হয়, শেয়ার ইস্যু যে খরচ আছে সেগুলো, তারপরে হচ্ছে ইস্যুর হয়, তারপর হচ্ছে লভ্যাংশ প্রদান আমি কিসে করি? আচ্ছা, শেয়ার ইস্যুর মাধ্যমে, শেয়ার ইস্যুর মাধ্যমে আমি কি করি? লভ্যাংশ প্রদান করি না, লভ্যাংশ পায় না শেয়ার হোল্ডাররা। এরপরে বলছে শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়। আচ্ছা, লভ্যাংশ প্রদান শেয়ার ইস্যুর হয়, তারপর ঋণপত্র ইস্যু। হ্যাঁ, এগুলো কি নগদে ঘটে না? ঋণপত্র ইস্যু করলে তুমি কি পাচ্ছ? ঋণপত্র ইস্যু করলে টাকা দিচ্ছ, নগদে দিচ্ছ, ঋণপত্র ইস্যু করতেছে। হুম, মানে তুমি ঋণপত্র দিচ্ছ, ঋণপত্র থেকে তুমি টাকা পাচ্ছ, যে আমি একটা সময় গিয়ে আপনাকে এত টাকা ফিডব্যাক দিব বা পে করব। এখানে শেষের যেটা বলছে শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়, এখানে কি নগদ আছে? শেয়ার দিচ্ছ, সম্পত্তি পাচ্ছ, তাই না? আমি যে বললাম যে বকেয়া লেনদেন, যেটা একটা সময় গিয়ে নগদের রূপ নিবে, এইখানে এই লেনদেনটার মধ্যে রূপ তো নেওয়ার মানে টাইম গেলেও তো রূপ নেবে না। তুমি যদি সম্পত্তি বিক্রি করো, শেয়ার বিক্রি করে যে ব্যক্তি তোমার থেকে নিল, সেটা আলাদা বিষয়, কিন্তু প্রথমত এই যে লেনদেনটা শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয়, এটা হচ্ছে অনগদ লেনদেন। আচ্ছা, 12 নম্বরের ডি সবাই পারছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো, আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়ন করে কে? আইএসবি, আইসিএমএবি, বিএসবি, আইসিএবি। সবাই এটা অ্যান্সার করি। 13 নম্বর কি হবে? আন্তর্জাতিক নীতিমালা প্রণয়ন করে কে? আচ্ছা, তো এটা সবাই উত্তর দিয়ে, এটা অ্যান্সার হচ্ছে আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা হচ্ছে হিসাব বিজ্ঞান আন্তর্জাতিক নীতিমালা, যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো তারা ফিক্স করে এবং প্রোভাইড করে। ধন্যবাদ মাহফুজ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, লিপিবদ্ধকরণ, রেকর্ডিং, যেটা লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ কি? আমরা জানি অ্যাকাউন্টিং এ প্রসেস হচ্ছে 3টা। হ্যাঁ, 3টা প্রসেসের মধ্যে কি আছে? প্রথমত হচ্ছে আমরা লেনদেন শনাক্ত করি, তারপরে শনাক্ত করার পরে মানে লেনদেন, এটা লেনদেন কি না, লেনদেন কি না, মানে এটা লেনদেন হলে এটা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করব, আর না হলে করব না। তো শনাক্ত পর্যায়ে আমরা চুজ করি বা ওইটাকে বিশ্লেষণ করি যেটা লেনদেন কিনা। এরপরে আমরা কি করি? লিপিবদ্ধ করি। এরপরে 3য় নম্বর ধাপ হচ্ছে আমরা তথ্য সরবরাহ করি। এখন এই 3টা প্রসেসের মধ্যে একটা হচ্ছে লিপিবদ্ধকরণ। সেই লিপিবদ্ধকরণের মধ্যে আবার 3টা জিনিস আছে। কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে। তো এই 3টা জিনিসের মধ্যে বলছে যে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে সবাই জানে লেনদেন বিশ্লেষণ। ঠিক আছে, লেনদেন বিশ্লেষণ। প্রথম ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা লেনদেন বিশ্লেষণে কি করি? যে আমার এই লেনদেনের মাধ্যমে আয় হইলো নাকি ব্যয় হইলো, সম্পত্তি কমলো বাড়লো নাকি দায় বাড়লো কমলো। ঠিক আছে, আমরা বিশ্লেষণ করি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, তাই না? একটা লেনদেন দেখার পর আমাদের মাথায় এটাই আসে যে ডেবিট কোনটা হবে, কোনটা বাড়ছে তাহলে ডেবিট হবে নাকি কমছে ক্রেডিট হবে, কি হবে, সেটা বিশ্লেষণ করি আমরা।
এটাই হচ্ছে লিপিবদ্ধকরণের প্রথম ধাপ। এরপরে এটা বিশ্লেষণ করে আমরা জাবেদাটা লিখে ফেলি, তাই না? জাবেদা, ওকে, জাবেদা ভুক্ত করি, লেনদেন বিশ্লেষণ করার পরে জাবেদা মুক্ত করি। আচ্ছা, এরপরে আমরা জানি জাবেদা থেকে আমরা কি তৈরি করি, খতিয়ান করি, যেটার নাম হচ্ছে স্থানান্তরকরণ, মানে খতিয়ান। হ্যাঁ, এটা হচ্ছে খতিয়ান করি আমরা। স্থানান্তরের কাজ হচ্ছে খতিয়ান, ঠিক আছে? তো লিপিবদ্ধকরণের তিনটা প্রসেস, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং স্থানান্তরকরণ মানে খতিয়ান, ঠিক আছে? তিনটা প্রসেসের মধ্যে একটা প্রসেস হচ্ছে লিপিবদ্ধকরণ, তার আবার তিনটা পার্ট। ওকে, 14 নম্বর অ্যান্সার কোর্স 3 নাম্বার। ওকে, 15 নম্বরটা খেয়াল করি যে কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে ব্যয় সংরক্ষণ, ব্যয় সমন্বয়, ব্যয় নির্বাহ, ব্যয় নিয়ন্ত্রণ। 15 নম্বরটা অ্যান্সার করি। তো আমরা এখানে সবাই জানি যে কোনটি উৎপাদন ব্যয়ের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, মাহফুজ বলেছে 15D। ধন্যবাদ। বাকি যারা আছে অ্যান্সার করি। আচ্ছা, আমরা জানি যে হিসাব বিজ্ঞান, অনেক ধরনের হিসাব বিজ্ঞান আছে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। হ্যাঁ, তো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ব্যয়কে নিয়ন্ত্রণ করা, মানে কোম্পানিতে যে ব্যয়টা হবে সেই ব্যয়কে নিয়ন্ত্রণ করে যত কম খরচ করা যায়। আশা করি সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি। ছোট ছোট জিনিস অনেক সময় ভুল হয়ে যায়, তো খুব ক্লিয়ারলি ফলো করবেন, একটু মাথায় রাখবেন জিনিসগুলো। যন্ত্রপাতি ক্রয় নগদ প্রবাহ বিবরণী নিম্নের কোন অংশে প্রদর্শিত হবে? কেন বলছে যন্ত্রপাতি ক্রয় নগদ প্রবাহ বিবরণী? আচ্ছা, নগদ প্রবাহ বিবরণী তো আমরা জানি, তাই না? নগদ প্রবাহ বিবরণী তিনটা ধাপ থাকে: পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে যন্ত্রপাতি ক্রয়, এটা আমরা জানি এটা এক প্রকার কি ইনভেস্টমেন্ট অথবা বিনিয়োগ। তাহলে আমরা বুঝে গেছি অলরেডি যে এটা কোথায় যাবে। সবাই জানি এটা কোথায় যাবে। নাদিয়া বলছে ইকুইটি কার্যক্রম। ইকুইটি কার্যক্রম তো আমাদের নগদ প্রবাহ বিবরণীর কোনো অংশ না। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই ইকুইটি কার্যক্রম তো আমাদের এটার কোনো ইসের অংশের মধ্যে পড়ে না। তো আমাদের নগদ প্রবাহ বিবরণীর তিনটা পার্ট, একটা হচ্ছে পরিচালন কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম। তাহলে অবশ্যই যন্ত্রপাতি হচ্ছে আমার এক ধরনের কি বিনিয়োগ। তাহলে আমি এটা কোথায় নিব? অর্থায়ন নাকি বিনিয়োগ নাকি পরিচালনা? অবশ্যই আমি এটা বিনিয়োগ কার্যক্রমে নিব। ওকে, নেক্সট কোশ্চেন 17 নম্বরটা খেয়াল করি। যন্ত্রপাতি ক্রয় নগদ প্রবাহ আচ্ছা, আমি নেক্সটে যাইনি এখনো, সরি। নিচের কোনটি সঠিক? ছবিটা অ্যান্সার করে যে নিচের কোনটি সঠিক একটু খেয়াল করোই। এখানে বলছে নিচের কোনটি সঠিক। একটা হচ্ছে লাভ মূলধন কমায়, এটা তো সবাই দেখে বুঝতে পারছে যে এটা কি হবে, ভুল। লাভ পুঁজি বৃদ্ধি করে, লাভ মূলধনের প্রবর্তন করে না, বা পরিবর্তন, এটা পরিবর্তন হবে যে লাভ মূলধনের পরিবর্তন করে না, পুঁজি শুধু লাভ থেকে আসে। কোনটা অ্যান্সার হবে সবাই? সবাই জানো এটা কি হবে? ওকে, আমরা জানি যে নিচের কোনটি সঠিক। এর মধ্যে হচ্ছে যে লাভ পুঁজি বৃদ্ধি করে, পুঁজি মানে মূলধন, কি লাভ হলে কি মূলধন বৃদ্ধি করে না মালিকের? আমরা মূলধনের সাথে নিট মুনাফা যোগ করতাম, মালিকানা শত বৃদ্ধি করতাম। আর এগুলো হচ্ছে এটা এটা হবে না যে মূলধন পরিবর্তন করে, এটা মিথ্যা। পুঁজি শুধু লাভ থেকে আসে না, আর লাভ মূলধন কমায়, এটাও মিথ্যা।
আমরা 18 নম্বরে চলে যাই, সবাই একটু খেয়াল করি। কোন হিসাব সমীকরণটি সঠিক নয়? তো সবাই জানি আমরা সমীকরণ সম্পর্কে, তাহলে জানি যে এখানে সমীকরণ কোনটা সঠিক নয়। এটা জানো, এটা সঠিক, এটা কি সঠিক, এটাও সঠিক। যদি দায় না থাকে, দায় থাকাটা ম্যান্ডেটরি না, সম্পদ আর এই যে এখানে দায় না থাকলে তাহলে মালিকানা সত্ত্বের সম্পত্তি সমান হবে। হ্যাঁ, তাহলে এটা কি বলছে যে দায় কি আমরা সম্পত্তি আর মালিকানা সত্ত্ব যোগ করে পাই? অবভিয়াসলি না, এটা উত্তর, এটা হবে না, সমীকরণের ভুল উত্তর। ওকে, 19 নম্বরটা খেয়াল করি সবাই। একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের 6.1 অনুপাত শেয়ার বিতরণ করলো, বন্টনকৃত শেয়ারকে কি বলা হয়ে থাকে? আচ্ছা, আমরা তো অনেক ধরনের শেয়ারের নাম শুনছি, রাইট শেয়ার, বোনাস শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, তাই না? কোম্পানি মূলত সাধারণ শেয়ার ইস্যু করে থাকে, অগ্রাধিকার শেয়ার ইস্যু করে থাকে। এখন রাইট শেয়ার, বোনাস শেয়ার নাকি এই চারটার মধ্যে কি হবে? যেটা হচ্ছে কি বলছে যে কোম্পানি বিনামূল্যে, মানে শেয়ারের কোনো প্রাইস নেয় নাই, ভ্যালু নেয় নাই, বিনামূল্যে বর্তমান শেয়ার যারা আছে, মানে বর্তমান সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার যেই হোক যারা আছে বর্তমানে, তাদেরকে এই 6.1 অনুপাত শেয়ার বিতরণ করলো। তো বন্টনকৃত যে শেয়ারটা তাদেরকে ইস্যু করা হলো বিনামূল্যে, সেই শেয়ারকে কি বলা হয়ে থাকে? সবাই অ্যান্সার করি। নাদি হক বলছেন, মাহফুজ বলছেন 19-এর ক, রাইট শেয়ার। নাম্বার দিয়ে তারপর অ্যান্সারটা বলেন, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা 19 নাম্বার আছে, একজন বলছে 19-এর বি, বলছে রাইট শেয়ার। আচ্ছা, এখন আমি বলি আপনাদের কনফিউশনটা দূর করি। আপনাদের যেখানে সমস্যা হচ্ছে যে রাইট শেয়ার কি এবং হচ্ছে বোনাস শেয়ার কি, এখানে একটা জিনিস খেয়াল করেন। এখানে বলছে যে বিনামূল্যে দিয়েছে, তাই না? বিনামূল্যে দিয়েছে, তাহলে বিনামূল্যে যদি কোনো কিছু প্রোভাইড করা হয় তাহলে সেটা কি হিসেবে ধরবো আমরা? আমরা জানি এখানে শেয়ার কথা বাদ দিলাম, বিনামূল্যে দেওয়া হয়েছে, তার মানে এটা বোনাস। হ্যাঁ, এখন বোনাস শেয়ার কি? যে যদি বিনামূল্যে শেয়ার মালিক যারা আছে বর্তমান, মানে তারা কিছু শেয়ার টাকায় কিনেছিল, তারা শেয়ার মালিক, শেয়ার হোল্ডার, তাদেরকে বোনাস শেয়ার প্রদান করা হচ্ছে বিনামূল্যে। বিনামূল্যে যদি শেয়ার ইস্যু করা হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার। এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করি যে রাইট শেয়ারটা কি। রাইট শেয়ার হচ্ছে, ধরেন আমি 1000 শেয়ার বিক্রি করা শেষ, আমার কোম্পানির 1000 শেয়ার এক ধাপে আমি বিক্রি করে ফেলেছি। এখন আমার আরো কিছু শেয়ার আমি মার্কেটে ছাড়বো, তো আমার কাছে শেয়ার খুব অল্প আছে, 200 শেয়ারের মতন আছে, যেটা আমি মার্কেটে বিক্রি করতে চাচ্ছি। তো আমি ভাবলাম যে মার্কেটে আমি শেয়ার বিক্রি না করে আমার যে বর্তমান শেয়ার হোল্ডার যারা আছে তাদের কাছে আমি বিক্রি করি। এই যে আমি সাধারণ জনগণ যারা আমার কোম্পানি কোনো শেয়ার এখন পর্যন্ত কিনে নাই, তাদের কাছে বিক্রি না করে বর্তমান যারা আমার রানিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে আমি প্রায়োরিটি দিচ্ছি, যে এই শেয়ারগুলো শুধুমাত্র তারাই কিনতে পারবে যারা এই কোম্পানির শেয়ার অলরেডি কিনেছে, তো তারাই এই শেয়ারগুলো কিনতে পারবে। এইটাকে বলা হয় রাইট শেয়ার, মানে অধিকার শেয়ার, মানে যারা শেয়ার হোল্ডার অলরেডি আছে তারাই কিনতে পারবে, এর জন্য এটাকে বলা হয় রাইট শেয়ার বা অধিকার শেয়ার। এটা কিন্তু তাদের টাকা দিয়ে কিনতে হবে, আর এইটা যেহেতু বিনামূল্যে দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে বোনাস শেয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মাহফুজ, না এটা ক্লিয়ার? তোমরা ভুল উত্তর দিয়েছিলা। যাই হোক, এটা বুঝে নাও রাইট শেয়ার কি এবং বোনাস শেয়ার কি। আশা করি ইনশাল্লাহ ভুল হবে না পরবর্তীতে। যদি বুঝে থাকো কমেন্ট করো, না বুঝলে আবার বলো, আমি বুঝিয়ে দিব। পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এনএফসি চেক দ্বারা কি বোঝায়? এটা অ্যান্সার করো তোমরা। এনএফসি চেক দ্বারা কি বোঝায়? এখানে বলছে চেক সময় মতো উপস্থিত না হওয়া, চেকের টাকা পরিমাণ অঙ্ক কোথায় গরমিল, নির্দিষ্ট তারিখে পূর্ব উপস্থিত চেক হিসাব পর্যন্ত টাকা না থাকা। তাহলে এটা অ্যান্সার করি যে কি হবে, বিশের সবাই পড়ার কথা। আচ্ছা, নাদে বলছে বিশের সি, মাহফুজ বিশের টি। আচ্ছা, খেয়াল করি
তোমাদের দুজনের অপশন দুটো নিয়ে কথা বলি। এখানে বলছে নির্দিষ্ট তারিখের পূর্বে উপস্থাপিত চেক, আরেকটা বলছে হিসাবকারের হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা। তাহলে আমি এটা ফুল মিনিং বলি, তাহলে তোমার অ্যান্সারটা বুঝে যাবে। এটা হচ্ছে কি নন সাফিসিয়েন্ট ফান্ড, ঠিক আছে। এনএফসি চেক দ্বারা কি বোঝায় বলো তো? এটা কি বোঝায় নন সাফিসিয়েন্ট ফান্ড? তো এখানে কি বলছে চেক দ্বারা কি বোঝায়? একজন বলছে হ্যাঁ আমি শিওর সি হবে, নির্দিষ্ট তারিখের পূর্বে উপস্থাপিত চেক, আরেকটা হচ্ছে হিসাবকারী হিসেবে পর্যাপ্ত টাকা না থাকা। এই যে গ নাম্বার যেটা আছে ডি নাম্বার, এটার হিসাব আলাদা। এনএসএফ চেক যেটা, সেটা হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, সেটার উত্তর হচ্ছে হিসাবকারী হিসেবে পর্যাপ্ত টাকা না থাকা। আর এনএফসি চেক দ্বারা বোঝায় হচ্ছে নির্দিষ্ট তারিখের পূর্বেই উপস্থাপিত চেক, সেটা হচ্ছে এনএফএস চেক। ধন্যবাদ তোমাদেরকে, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো কমেন্ট করো এখনই। এনএসএফ, এখানে তো এনএফসি, এনএসএফ। হ্যাঁ লিখে দাও। আচ্ছা। একটা হ্যাঁ এনএসএফ চেক, এটা হচ্ছে দেখো যখন যদি এখানে লেখা থাকে যে এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, ঠিক আছে। তার মানে এখানে কি যে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, তখন এটার উত্তর হবে ডি। হ্যাঁ, আর এনএফসি হচ্ছে এটা নির্দিষ্ট তারিখে পূর্বে চেক উপস্থাপিত। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।